যুদ্ধবিরতির মধ্যে হামাসকে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের, কেন গাজার ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকতে চান ফিলিস্তিনিরা। ট্রাম্পের প্রত্যাশা, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব। তবে কি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সফল মার্কিন প্রেসিডেন্ট? যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করল ভারত। রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে নয়াদিল্লি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। এক সময়ের দৃষ্টিনন্দন গাজা এখন এক বিশাল ধ্বংসস্তূপ। 2 বছরের অবিরাম আগ্রাসনে অঞ্চলটি এখন পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে। জাতিসংঘের হিসেব অনুযায়ী গাজা পুনর্গঠনে সরাতে হবে প্রায় 55 মিলিয়ন টন ধ্বংসাবশেষ। এর জন্য লাগবে অন্তত $53 বিলিয়ন। তবে সবচেয়ে কঠিন কাজ অবিস্ফোরিত বোমা এবং বিপুল ধ্বংসাবশেষ অপসারণ। যুদ্ধবিরতির পর ঘরে ফিরছেন সাধারণ মানুষ। বাস্তুহীন হয়েও গাজাবাসী বলছে, সব ধ্বংস হয়ে গেলেও এখানেই থাকবেন তারা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। টানা 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে গাজা এখন ধ্বংসস্তূপের রাজ্য। অঞ্চলটিকে বাসযোগ্য করতে হলে দ্রুত সরাতে হবে প্রায় 5.5 কোটি টন ধ্বংসাবশেষ। ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাজার সহ মাটিতে মিশে যাওয়া স্থাপনার ভাঙা অংশের পরিমাণ 13টি পিরামিডের সমান। জাতিসংঘের হিসাব বলছে, ইতিমধ্যেই সংস্থাটি সরিয়েছে প্রায় 81,000 টন ধ্বংসাবশেষ। তবে এত বিপুল পরিমাণ আবর্জনা পুরোপুরি পরিষ্কার করতে সময় লাগবে 1 বছরের বেশি। সেই সাথে লাগবে $বিলিয়ন সহায়তা। পাশাপাশি দরকার হবে অঞ্চলটিতে রাজনৈতিক স্থিতিশীলতা। 2023 সালের 7 অক্টোবরের পর গাজায় রক্তক্ষয়ী আগ্রাসন শুরু করে ইসরায়েল। টানা 2 বছর ধরে চলা ভয়াবহ অভিযানে গাজাকে মানবিক বিপর্যয়ের রাজধানীতে পরিণত করেছে নেতানিয়াহুর বর্বর বাহিনী। ইসরায়েলি বোমাবর্ষণে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে গাজা সিটি। ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে নগরীর 80% বেশি স্থাপনা। 2025 সালের ফেব্রুয়ারিতে গাজা পুনর্গঠনের প্রয়োজন হবে প্রায় $53 বিলিয়ন। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এলাকা ধ্বংসস্তূপে ভরা। এখন এই ধ্বংসাবশেষ সরানোই সবচেয়ে জরুরি কাজ, কিন্তু এর সঙ্গে রয়েছে আরও চ্যালেঞ্জ, যেমন অবিস্ফোরিত বোমা ও গোলা বারুদ। এসব আগে নিরাপদে অপসারণ করতে হবে, তারপরই পুনর্গঠন প্রক্রিয়া শুরু করা যাবে। আমাদের হিসাব অনুযায়ী গাজা জুড়ে প্রায় 55 মিলিয়ন টন ধ্বংসাবশেষ রয়েছে, যা 13টি পিরামিডের সমান। এ থেকেই বোঝা যায় অঞ্চলটি বাসযোগ্য করতে আমাদের কি বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ধ্বংসাবশেষ সরানো না হলে পুনর্গঠন বা মানবিক সহায়তা কোনোটি কার্যকরভাবে শুরু করা সম্ভব নয়। সম্প্রতি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাড়িঘরে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত গাজাবাসী। স্বাধীনতাকামী যোদ্ধারা মুক্তি দিয়েছে শেষ জীবিত ইসরায়েলি জিম্মিদের। তেল আবিবও ফেরত পাঠিয়েছে শত শত ফিলিস্তিনি বন্দীকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শান্তি চুক্তিকে ঘোষণা করেছেন 2 বছরের যুদ্ধের সমাপ্তি হিসেবে। কিন্তু গাজার মানুষের কাছে যুদ্ধের সমাপ্তি মানে নতুন করে টিকে থাকার লড়াই। তবে শত বাধা বিপত্তির পরেও তারা থাকতে চান নিজেদের বাসস্থানে। আমরা এখানেই থাকব, যতই ধ্বংস করুক আমরা থাকব, কোথাও যাব না। এটা ছিল আমার ঘর, আমার জীবন, আমার সন্তানেরা এখানেই থাকতো। কিন্তু এখন কাউকে এখানে আনা যাচ্ছে না। কোনো তাঁবু নেই, মাথা গোজার মতো কোনো আশ্রয়ও নেই। যদিও আমাদের বাসস্থান ধ্বংস হয়ে গেছে, তবুও আমি এখানেই থাকব, এই ধ্বংসাবশেষের ওপরেই বাঁচব, কারণ এটাই আমাদের জীবন। দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে বেঁচে আছি। একটু বিশ্রাম, শান্তি, খাবার উপযোগী পানি কিছুই নেই। এটা কোনো জীবন না। তবুও আমি নিজের বাড়িতেই থাকব, ধ্বংসস্তূপের ওপরেই বাঁচব, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত ঘর ছেড়ে যাব না। গাজার রাস্তায় এখনো উঠছে ধুলোর মেঘ। শিশুরা ঘুরে বেড়াচ্ছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরবাড়ি ও আঙিনায়। মায়েরা খুঁজে বেড়াচ্ছেন হারানো পরিবারের স্মৃতি। এমন পরিস্থিতিতে সীমাহীন ধ্বংসাবশেষের মাঝে গাজা এখনো টিকে আছে এক নতুন ভোরের আশায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইসরায়েলের সহযোগীদের বিরুদ্ধে গাজায় চলমান ধরপাকড় আর হত্যা অবিলম্বে বন্ধ না হলে হামাস বিরোধী অভিযানে সমর্থনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করে গাজায় ত্রাণ প্রবেশে বাধাদান অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকরের পর হামাস যোদ্ধারা যুদ্ধবিধ্বস্ত নগরীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি ধরপাকড় শুরু করেছে। ইসরায়েলের তথ্য পাচারকারী অভিযোগে একাধিক ফিলিস্তিনিকে জনসম্মুখে গুলি করে হত্যাও করা হয়।
এমন পরিস্থিতিতে হামাস আর ইসরায়েল বিরোধী তৎপরতার তথ্যদাতাদের সুরক্ষা নিশ্চিতে চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি হুঁশিয়ার করে বলেছেন, চুক্তির শর্ত ভঙ্গ করে হত্যাকাণ্ড না থামালে হামাস সদস্যদের মেরে ফেলা ছাড়া কোনো উপায় থাকবে না। বিভিন্ন সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে হামাসের অভিযানে বিশৃঙ্খল পরিস্থিতিতে নতুন ঘোষণা দিয়েছে গাজার স্বরাষ্ট্র বিভাগ। বলা হয়েছে, যেসব গ্যাং সদস্য ইসরায়েলের সহযোগী হিসেবে কাজ করেনি তারা সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। গাজার স্থানীয় গ্যাং এবং আইএস মতাদর্শীদের কাছ থেকে অর্থের বিনিময়ে সহায়তা নেওয়ার তথ্য গত জুনে ফাঁস করে ইসরায়েল। এদিকে চুক্তি শর্ত ভঙ্গ করে গত সোমবার থেকে ইসরায়েলি বাহিনীর অবরোধে থাকা রাফা সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হয়নি এখনও। গাজায় প্রবেশ করা মানবিক সহায়তাবাহী ট্রাক অবাধে চলাচলে বাধা দিয়ে ত্রাণ সরবরাহের ঘাটতির অপচেষ্টা জারি রেখেছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব। শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে প্রচারিত সাক্ষাৎকারে ট্রাম্প জানান, সৌদি আরব আব্রাহাম চুক্তির দিকে এগুলে আরও অনেক দেশ আগ্রহ দেখাবে। তিনি বলেন, বুধবার পর্যন্ত অনেক দেশের সঙ্গে তার ভালো আলোচনা হয়েছে, তারা সবাই খুব শিগগিরই এতে যোগ দেবেন। 2020 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন আব্রাহাম চুক্তিতে সই করে। পরে মরক্কো এবং সুদানও এই চুক্তিতে যোগ দেয়। গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা নিয়ে গত সোমবার মিশরে মুসলিম এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে ইসরায়েল এবং ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়েও কথা বলেছেন। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট কখনোই ইসরায়েলের সঙ্গে ইরানের, আবার কখনোই ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছেন। কিন্তু ট্রাম্পের এ সকল ইচ্ছার বাস্তবায়ন অনেকটাই নির্ভর করছে গাজার ভবিষ্যৎ এবং ইসরায়েলের নীতির উপর মত বিশ্লেষকদের। রাশিয়ার কাছ থেকে আর তেল কিনবে না ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন আষাঢ়ে গল্প উড়িয়ে দিল নয়াদিল্লি। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে কোনো কথাই হয়নি। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে যাচ্ছে। গত বুধবার এমনটাই দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার কাছ থেকে তেল না কেনার ব্যাপারে নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন। তেল কেনার প্রক্রিয়াটি শিগগিরই শেষ করবে ভারত। তবে ট্রাম্পের এই দাবি এবার সরাসরি নাকচ করে দিল ভারত। ট্রাম্পের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে দেশটি। নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার আশ্বাস দেওয়ার প্রশ্নই ওঠে না। 16 অক্টোবর নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে কোনো কথাই হয়নি। আমরা ইতিমধ্যে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছি। আবারও স্পষ্টভাবে বলতে চাই, গতকাল এ নিয়ে দুই নেতার মধ্যে কোনো ফোন আলাপ হয়নি। ভারতের জ্বালানি নীতির সিদ্ধান্ত সর্বদা জনগণের স্বার্থের ভিত্তিতে নেওয়া হয়। দেশের জন্য স্থিতিশীল জ্বালানি মূল্য এবং সরবরাহ নিশ্চিত করাই ভারতের প্রধান লক্ষ্য। ভারত তার জ্বালানির উৎস বহুমুখী করতে কাজ করছে এবং বাজার পরিস্থিতি অনুযায়ী ক্রয়ের সিদ্ধান্ত নিচ্ছে। ভারত রাশিয়ার তেলের বড় ক্রেতা। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চালানোর ব্যয় এই তেল বিক্রির অর্থ থেকে আসে বলে মনে করে যুক্তরাষ্ট্র। তাই ভারতকে তেল কেনায় নিরুৎসাহিত করে রাশিয়ার অর্থনীতিতে চাপ তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় গত 27 আগস্ট ভারতের রপ্তানিতে 50% শুল্ক কার্যকর করে ট্রাম্প প্রশাসন। এই শুল্কের মধ্যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় ভারতের বিরুদ্ধে 25% জরিমানাও রয়েছে। আর শুল্ক কার্যকরের পর প্রথমবারের মতো মাসব্যাপী এর প্রভাব লক্ষ্য করল ভারত। পরিসংখ্যান বলছে, গত সেপ্টেম্বরে মাত্র এক মাসেই যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি কমেছে 20%। মে মাসে দেশটিতে ভারতের রপ্তানি ছিল $880 কোটি, যা সেপ্টেম্বরে নেমে এসেছে $550 কোটি। অর্থাৎ গত 4 মাসে রপ্তানি কমেছে প্রায় 40%। এছাড়া রপ্তানি কমে যাওয়ার ফলে ভারতের বাণিজ্য ঘাটতিও বেড়েছে। দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের অজয় শ্রীবাস্তবের মতে, শুল্ক বৃদ্ধির পর থেকে যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রপ্তানি বাজারে পরিণত হয়েছে। শুল্কের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে শ্রমনির্ভর খাতগুলোর উপর, বিশেষ করে টেক্সটাইল, রত্ন ও গহনা, ইঞ্জিনিয়ারিং এবং রাসায়নিক শিল্পে।
চলমান উত্তেজনার মধ্যেই ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। গত মাসে স্থগিত থাকা আলোচনা সম্প্রতি ফের শুরু হয়েছে। আগামী মাসের মধ্যেই চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। জেনজি প্রজন্মের আন্দোলন সরকার পতনের পর মাদাগাস্কারের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সামরিক নেতা কর্নেল মাইকেল রান্ড্রিয়ানিরিনা। শুক্রবার সাংবিধানিক আদালত এক অনুষ্ঠানে রান্ড্রিয়ানিরিনাকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে বৈধতা প্রদান করেন। এই শপথের মধ্য দিয়ে দ্বীপরাষ্ট্রটির অস্থিরতার সমাপ্তি ঘটল। এর আগে চলতি বছরের 25 সেপ্টেম্বর পানি এবং বিদ্যুৎ সংকটের প্রতিবাদে আন্দোলনের নামে জেনজি প্রজন্ম। পরবর্তীতে বিক্ষোভের রূপ নেয় দুর্নীতি, অব্যবস্থাপনা, মৌলিক সেবাসহ নানা সংকট প্রতিবাদী ভাষা হিসেবে। গেল সোমবার মাদাগাস্কারের সরকারের পতন ঘটে। দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট আন্দ্রে রাজো এলিনা। মঙ্গলবার সামরিক নেতা রান্ড্রিয়ানিরিনা জানান, সেনাবাহিনী দেশের দায়িত্বভার নিচ্ছে। জেনজি বিক্ষোভে সেনাবাহিনীর যে অংশ সমর্থন দিয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল মাইকেল রান্ড্রিয়ানিরিনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তাপ আবারও বাড়ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এখন যুক্তরাষ্ট্রের কাছে টমাহক মিসাইল চাচ্ছেন। 2500 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রের তৈরি এই ভয়ঙ্কর অস্ত্র। এটি হাতে পেলে রাশিয়ার সামরিক ঘাঁটি, রসদ কেন্দ্র এবং কমান্ড পোস্ট থাকবে ইউক্রেনের নাগালে। বিশ্লেষকরা বলছেন, নতুন উত্তেজনার মধ্যে পড়েছে ইউরোপ। মস্কো ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে, ইউক্রেনের টমাহক এলে রাশিয়ার জবাব হবে কঠোর এবং তাৎক্ষণিক। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। নতুন এক সমরাস্ত্র প্রতিযোগিতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যুক্তরাষ্ট্রের অন্যতম ভয়ঙ্কর ও নির্ভুল অস্ত্র দূরপাল্লার টমাহক মিসাইল পেতে তদবির করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে মস্কো সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও নেটো ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিলে কড়া জবাব দেবে রাশিয়া। সংঘাতের শুরু থেকেই কিয়েভকে নানা রকম আধুনিক সমরাস্ত্র দিয়ে আসছে আমেরিকা ও ইউরোপ। সেসব অস্ত্র রাশিয়াকে সাময়িক বেকায়দায় ফেললেও দ্রুতই সামলে নিয়েছে মস্কো। এখন প্রশ্ন হলো, টমাহক নিয়ে কেন তৈরি হচ্ছে এমন উত্তেজনা? কতটা শক্তিশালী এই মিসাইল? টমাহক যুক্তরাষ্ট্রের গর্বের সমরাস্ত্র। এই ধরনের ক্রুজ মিসাইলের পাল্লা প্রায় 2500 কিলোমিটার। যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে ছোড়ার পর সমুদ্র পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম টমাহক মিসাইল। দৈর্ঘ্যে অন্তত 20 ফুট লম্বা ও 1.5 টনের বেশি ওজনের প্রতিটি মিসাইলের দাম প্রায় $13 লাখ। জিপিএস নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রটি রাডারের চোখ ফাঁকি দিয়ে অকার্যকর করে দিতে পারে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা। 1991 সালের উপসাগরীয় যুদ্ধে প্রথমবারের মতো টমাহক ব্যবহার করে যুক্তরাষ্ট্র। এরপর সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানেও একই অস্ত্র ব্যবহার করেছে মার্কিন সামরিক বাহিনী। রাশিয়ার তীব্র আপত্তি সত্ত্বেও ইউক্রেন টমাহক পেলে কি হবে এর পরিণতি? টমাহক হলো একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র। দূরপাল্লার এই মিসাইল গত কয়েক দশক ধরে উন্নয়ন করেছে যুক্তরাষ্ট্র। এগুলো সাধারণত জাহাজ বা সাবমেরিন থেকে নিক্ষেপ করতে দেখা যায়। তবে এমন কিছু মিসাইল আছে যেগুলো ভূমিতে স্থাপন করা লঞ্চার থেকেও ছোড়া যায়। ধারণা করা হচ্ছে লঞ্চার সহ ইউক্রেনকে এসব মিসাইলের কিছু অংশ দেবে যুক্তরাষ্ট্র। এর উদ্দেশ্য হবে রাশিয়ার ভেতরে আঘাত হেনে বিভিন্ন মিলিটারি টার্গেট অথবা রুশ সামরিক শিল্পের জন্য গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রতীক এই ভয়ঙ্কর অস্ত্র হাতে পেলে রুশ ভূখণ্ডের অনেক গভীরে আঘাত হানতে পারবে ইউক্রেন। মস্কোর সামরিক ঘাঁটি, গোলাবারুদ ও রসদ কেন্দ্র এবং মিলিটারি কমান্ড সেন্টারগুলো তখন চলে আসবে কিয়েভের সীমার মধ্যে। সব মিলিয়ে ইউক্রেনের জন্য টমাহক মিসাইল হতে পারে সবচেয়ে বড় শক্তি। টমাহকের সুবিধা হলো এর বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে। এই মিসাইলে পাল্লা প্রায় 800 থেকে আনুমানিক 1500 মাইল পর্যন্ত হতে পারে। শক্তিশালী এবং কঠোর কংক্রিট বা প্রোটেক্টেড লক্ষ্যেও আক্রমণ করতে পারে টমাহক। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত নির্ভুল। বিভিন্ন ধরনের গাইডেন্স সিস্টেম থাকার কারণে টমাহক দিয়ে নির্দিষ্টভাবে কোনো লক্ষ্যবস্তুর 1 থেকে 2 মিটার বা তার চেয়ে কম জায়গায় আঘাত করানো সম্ভব। ইউক্রেনকে টমাহক মিসাইল দিতে রাজি ছিল না যুক্তরাষ্ট্র, কিন্তু যুদ্ধ নিয়ে শান্তি চুক্তিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনীহার কারণে টমাহক সরবরাহে বাধ্য হচ্ছেন ট্রাম্প, এমনটাই ধারণা বিশ্লেষকদের। আমেরিকা যদি শেষ পর্যন্ত কিয়েভকে মিসাইল দেওয়ার সিদ্ধান্ত নেয়, মস্কোর পাল্টা পদক্ষেপে তখন ইউরোপ পড়বে আরেক সংকটে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।